বিসমিল্লাহির রহমানির রহিম। ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইন। এটা একটা পদ্ধতিগত আইন। এর ধারা আছে 1 থেকে 565 আমরা পড়ব এর মধ্যে 150টি ধারা। সব ধারায় আমাদের আসে না, পরীক্ষায় লাগে না। আর আমরা আলোচনা করব 200-রও বেশি ধারা আলোচনা করব। তাহলে 300 350 ধারা পড়বো না। কত সুন্দর এটা বুদ্ধি না? আগে পরে এই যে সমস্ত ধারার থেকে আসছে ওই সমস্ত ধারায় আমরা আলোচনা করব আর পড়ব। আমার এই বলার মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে, টার্নিং এর ভুল, এগুলো আপনারা কিছু মনে করবেন না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমিও নতুন, আপনারা হয়তো পুরাতন নতুন, কিন্তু কথা বলার স্থানটা আবার নতুন, কথার জড়তা আছে, একদিন থাকবে না ইনশাল্লাহ। খালি শুরু করলাম। ফৌজদারি কার্যবিধি আমরা 173 ধারা আলোচনা করব। 173, 174, 175, 176, এই সাইডের ধারণা আলোচনা অনেক বড় হয়, কিন্তু বেশি বড় করবো না প্রথমবারে। এর মধ্যে যে পিআরবি গুলো আছে, 173 যে পিআরবি গুলো আছে, ওইগুলো যখন পিআরবি করব, পিআরবি আলোচনা পর্ব যাব, সেই সময় ওইখানে আরো ব্যাপক আলোচনা করলে তিনটে যখন মিলে যাবে তখন সমান হয়ে যাবে। তারপরেও কিছুটা টাচ দেব। তো এখন আমরা 173 ফৌজদারি কার্যবিধির 173 দ্বারা আলোচনা করবো। 173 দ্বারা কি বলছে? পুলিশ অফিসারের রিপোর্ট বা পুলিশ রিপোর্ট বলে। আমরা সাধারণত পুলিশ রিপোর্ট যেটা আমরা স্বাভাবিক গাইড বা স্বাভাবিক নিয়মে জানি, সেইটা আমি বলিনি আগে। পুলিশ রিপোর্ট সাধারণত দুই প্রকার। আমরা স্বাভাবিক যেটা এই পুলিশ রিপোর্ট সম্পর্কে জানি, সেই বিষয়টাকে আলোচনা করি। তারপরে বইয়ের মধ্যে আসলে কি আছে সেটাও আমরা আস্তে আস্তে আলোচনা করব, কিন্তু বেশি গভীরে যাব না। বেশি গভীরে পরবর্তী যাব, যখন আমরা নিরস্ত্র, সশস্ত্র এবং এটিএসএ আলাদা করব, তখন আমরা এমসিকিউর জন্য যাব এবং পরবর্তী আলোচনার এমসিকিউ ব্যাপক আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সাইলেন্ট করে রাখেন, সাইলেন্ট করে রাখেন, ক্লাস রেকর্ডিং হচ্ছে। তাহলে পুলিশ রিপোর্ট 173 হলে পুলিশ রিপোর্ট কয় প্রকার? পুলিশ রিপোর্ট দুই প্রকার। পুলিশ রিপোর্ট দুই প্রকার। একটাকে চার্জশিট বলে বা অভিযোগপত্র বলে, আর একটাকে ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট বলে। তাহলে পুলিশ রিপোর্ট দুই প্রকার, একটা ফাইনাল রিপোর্ট, একটা চূড়ান্ত, একটা হলো চার্জশিট বা অভিযোগপত্র, আর একটা হলো ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত। চার্জশিট বা অভিযোগপত্র কখন দেয়? চার্জশিট বা অভিযোগপত্র ঘটনা যদি মামলার তদন্ত সত্য পায়, পুলিশ অফিসার যদি তদন্ত করে সত্যতা পায়, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার চার্জশিট বা অভিযোগপত্র দেয়। আমি যে ভাষা বলতেছি এগুলো স্বাভাবিক ভাষার, যেটা আমরা পড়ি জানি। আর ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট কখন দেয়? তদন্তকারী কর্মকর্তা যখন মিথ্যা, আমরা স্বাভাবিক জানি যেটা মিথ্যা, সঠিক না, আইনগত ভুল, তথ্যগত ভুল, ধারাগত ভুল, ঘটনাগত ভুল, এই 5 প্রকার ভুলের কারণেই বা 5টা সমস্যা থাকার কারণেই আর পুলিশ অফিসার ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট দেয়। এটা পিআরবি 272 আর 275 আলোচনা করা আছে। 272 আর 275 আলোচনার পূর্বে, পুলিশ প্রবিধান 272 আর 275 আলোচনা করার পূর্বে 173 আলোচনা সুন্দর করে করি। তাহলে পুলিশ রিপোর্ট সাধারণত দুই প্রকার। আমরা স্বাভাবিকভাবে খেয়াল করব, পুলিশ রিপোর্ট দুই প্রকার। তদন্তকারী কর্মকর্তা যখন তদন্ত করে যে ঘটনার সত্যতা পায়, তখন তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যে রিপোর্ট দাখিল করে, সেটাকে কি বলা হয়? চার্জশিট বা অভিযোগ। তাহলে সংক্ষেপে জানবো, যেটা সত্য, যেটা সেটা চার্জশিট বা অভিযোগপত্র। আর যেটা মিথ্যা, তথ্যগত ভুল, আইনগত ভুল, ঘটনাগত ভুল, ধারাগত ভুল, বা আমাদের অযোগ্য, এরকম যে ভুলগুলো, এই ভুল করেছে, এইগুলো আসলে মিথ্যা, যেগুলো সেইগুলো হলো চূড়ান্ত বা ফাইনাল রিপোর্ট। এই জিনিসটা আমাদের সবারই জানা। এখন আইনের ভিতরে কি বলছে, আমি আস্তে আস্তে করে এক এক লাইন করে আপনাদের বলি, শুনবেন। আপনাদের মুখস্থ করা লাগবে না, আপনারা খালি হেডলাইন মুখস্থ করবেন আর শুনলে কাজে লাগবে। তাহলে তদন্তকারী কর্মকর্তা যখন অভিযোগপত্র দেয় বা চার্জশিট যেটাই দেয়, অভিযোগপত্র যখন দেয়, ওই অভিযোগপত্রের মধ্যে কি কি থাকে, ওই অভিযোগপত্রের মধ্যে কি থাকে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদন্তকারী অফিসার যে পুলিশের রিপোর্ট দেয়, তার মধ্যে কি কি বিষয় থাকে খেয়াল করবেন। অপরাধটি আমলে নেবার ক্ষমতা সম্পূর্ণ,
অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে। এই যে চার্জশিট কোথায় দেয়, অপরাধটা আমলে নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে। খেয়াল করেন, আমরা চার্জশিট দেবো, তারপর ফাইনাল রিপোর্ট হিসেবে পড়ে, বাস ফাইনাল রিপোর্ট চূড়ান্ত রিপোর্ট বলতেছি একসাথে হাজার। তাহলে আমলযোগ্য অপরাধের জন্য ক্ষমতাপ্রাপ্ত যে ম্যাজিস্ট্রেট তার নিকট প্রেরণ করে। পুলিশের যে তদন্তকারী রিপোর্ট, আমরা কিন্তু 154 থেকে মামলা শুরু করার থেকে এখন আমরা চার্জশিট দেবো বা ফাইনাল রিপোর্ট দেবো, 173 চলে আসি, আমাদের কার্যক্রম শেষ প্রান্তে এসে গেছে। এই চার্জশিট দেওয়ার সময় কার কাছে দেবো? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তা তদন্তকারী পুলিশ অফিসার, তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন, উনি এই রিপোর্টটা দেবেন। এই বিচার করার ক্ষমতা সম্পূর্ণ যিনি ম্যাজিস্ট্রেট, এই বিচার করার মতো ক্ষমতা সম্পূর্ণ যিনি ম্যাজিস্ট্রেট তার নিকট দেবেন। সরকার কর্তৃক নির্ধারিত ফরমে দেবেন। 2, সরকার কর্তৃক নির্ধারিত ফরমে দেবেন। এক হচ্ছে যিনি বিচার করার মতো ক্ষমতাবান, এই আমলযোগ্য, এই অপরাধটি যিনি আমলে নিতে পারবেন, যিনি ক্ষমতা সম্পূর্ণ তার নিকট দিবেন। সরকার কর্তৃক নির্ধারিত ফরমে দিবেন, সরকার কর্তৃক নির্ধারিত ফরমে দিবেন। পক্ষগণের নাম দিবেন, পক্ষগণের নাম। তাহলে তিনি বলছে কি, পক্ষগণের নাম, পক্ষসমূহের নাম, বাদী বেবাদী তাদের নাম থাকে, চার্জশিট বা অভিযোগপত্রে বাদী বেবাদীর নাম থাকে। এই তদন্ত রিপোর্ট প্রথমে কার কাছে দিচ্ছে? যিনি এই অপরাধ আমলে নিয়ে বিচার করার ক্ষমতাবান তার কাছে দিয়েছে। 2 নম্বরে কি করছে? 2 নম্বরে যে নির্দিষ্ট ফরমে দিয়েছে, নির্দিষ্ট ফরম, আপনারা পঞ্চম তফসিল সম্পর্কে বলছি, ফরমের কথা, ওই তফসিলে বলা আছে কোন ধরনের ফরম, নির্দিষ্ট ফরমে দিয়েছে। তারপর পক্ষগণের নাম, পক্ষসমূহের নাম, বাদী বেবাদীর নাম, পক্ষসমূহের নাম, একজনের কথা আসতেছে যে পক্ষসমূহের নাম, পক্ষসমূহের নাম। তারপরে ঘটনার বা সংবাদের প্রকৃতি বা অপরাধের প্রকৃতি, ঘটনার প্রকৃতি, সংবাদের প্রকৃতি বা অপরাধের প্রকৃতি, ঘটনার প্রকৃতি বা মামলার যে প্রকৃতি, যে অপরাধের কারণে মামলা হয়েছিল সেই প্রকৃতি, সে কোন ধরনের, সেই কথা উল্লেখ করেছে। ঘটনার পরিস্থিতি অবগত করে এই না না কথা ককা। তাহলে কি বলছে, এই তদন্তকারী পদ কর্মকর্তা বা ওই যে অভিযোগ যে আসলো, ও চার্জশিট যে আমরা দিচ্ছিলাম, চার্জশিট কিভাবে দিচ্ছিল? চার্জশিট দেওয়ার প্রথম হচ্ছে লাগে অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট তার নিকট পাঠাইছে, অপরাধটি আমলে নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট তার নিকট পাঠাইছে। ঘটনা সরকার কর্তৃক নির্ধারিত ফরমে, সরকার কর্তৃক নির্ধারিত ফরমে পাঠাইছে। তারপরে কি বলছে? পক্ষ সময়ের নাম, বাদী বেবাদী, পক্ষ সময়ের নাম, সংবাদের প্রকৃতি, সংবাদ বা অপরাধটা কোন প্রকৃতি ছিল, ওই চার্জশিটে সেই কথা লেখা ছিল, সংবাদের প্রকৃতি। আসামি গ্রেপ্তার করা হয়েছে কিনা, আসামি গ্রেপ্তার করা হয়েছিল কিনা, আসামি গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয়েছে কিনা, আসামি গ্রেপ্তার হয়েছে কিনা, আসামি যদি গ্রেপ্তার করে ছেড়ে দেওয়া হয় তাকে মুচলেকা নেওয়া হয়েছিল কিনা, এবং মুচলেকা কি জামিনদার সহ নেওয়া হয়েছিল না না জামিনদার ব্যতীত নেওয়া হয়েছিল, সে কথাটা উল্লেখ থাকবে। তাহলে আসামি যে গ্রেপ্তার করছিল, যদি গ্রেপ্তার থাকে তাহলে তা উল্লেখ করা লাগবে। আসামি যদি ছেড়ে দেয়, ছেড়ে দেওয়ার ফলে যদি মুচলেকা নিয়ে দেয়, সে কথা উল্লেখ করা লাগবে। ওই মুচলেকা জামিনদার সহ ছিল না জামিনদার ব্যতীত ছিল, সে কথাও উল্লেখ করা লাগবে। তাহলে আমরা চার্জশিটে সাধারণত পড়েছি অভিযোগপত্র 2 প্রকার, পুলিশ রিপোর্ট 2 প্রকার, একটা অভিযোগপত্র বা চার্জশিট, একটা ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট। এই অভিযোগপত্র কখন দেবে? যদি ঘটনা সত্য হয়, তদন্তকারী কর্মকর্তা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি অপরাধের সত্যতা পায় ওকে বিচার করার জন্য, তখন ই করে চার্জশিট বা অভিযোগপত্র দেয়। আর যদি ঘটনা মিথ্যা হয়, তথ্যগত ভুল, আইনগত ভুল, ধারাগত ভুল, সেই 5টা কারণ, 5টা যে চূড়ান্ত প্রতিবেদন দেয়, সেই 5টা কারণের কারণে ওই চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেয়। এই রিপোর্ট দেওয়ার সময় এই রিপোর্টের ভিতর কি কি বিষয় উল্লেখ থাকে, এই বিষয়ে কি কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি কি বিষয়ের মধ্যে লিখবেন আর কার কাছে পাঠাবেন। প্রথম বলছে যিনি এই অপরাধ আমলে নিয়ে ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট যা বিচার করতে পারেন তার নিকট পাঠাবে। সরকার কর্তৃক নির্ধারিত ফরমে পাঠাবে। সরকার কর্তৃক নির্ধারিত ফরমে পাঠাবে, খেয়াল করবেন, সরকার কর্তৃক নির্দিষ্ট ফরমে পাঠাবে। তারপরে পক্ষ সময়ের নাম, বাদী বেবাদীর নাম, পক্ষ সময়ের নাম, পক্ষ সময়ের নাম,
বাদী বেবাদী পক্ষসমূহের নাম, বাদী বেবাদী, তার সংবাদের প্রকৃতি বা অপরাধের ধরন বা কি অপরাধ সংগঠন হয়েছিল, সংবাদের প্রকৃতি, অপরাধের ধরন, একই ভাষাগত পরিবর্তন বলতেছি। তাহলে সংবাদের প্রকৃতি, অপরাধের ধরন, যে অপরাধটা করছিল সেই সেই বিষয়টা থাকা লাগবে। পরিস্থিতি তারপরে কি বলছে, আসামি যদি গ্রেপ্তার থাকে তাহলে লিখতে হবে আসামি পুলিশ অফিসার গ্রেপ্তার করছিল কিন্তু তাকে ছেড়ে দেছে মুচলেখা নিয়ে, সে কথা উল্লেখ থাকা লাগবে। আসামি গ্রেপ্তার করছে, মুচলেখা নিয়ে ছেড়ে দেছে, তার উল্লেখ থাকবে। এই মুচলেখা কি জামিনদার সহ নেছে না জামিনদার ব্যতীত নেছে, সে বিষয়ে উল্লেখ করা লাগবে। তাহলে আমরা যে স্বাভাবিক গাইডতে পড়ছিলাম তার থেকে ভিতরে আরো সুন্দর সুন্দর কয়টা কথা বললাম। কথার একটা নম্বর হচ্ছে এই চার্জশিট দিচ্ছে যিনি এই চার্জশিট বা অভিযোগপত্র বিচার করার মতো ক্ষমতা সম্পূর্ণ অফিসার উক্ত ব্যক্তির নিকট, উক্ত ম্যাজিস্ট্রেট নিকট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেরণ করছে, নাম্বার 1। নাম্বার টু বলছে কি, নির্দিষ্ট সরকার কর্তৃক নির্দিষ্ট ফরম, পঞ্চম তফসিল যেটা বলি, নির্দিষ্ট ফরমে পাঠাইছে। সরকার কর্তৃক 2 নির্দিষ্ট ফরমে পাঠাইছে, 2 সরকার কর্তৃক নির্দিষ্ট ফরমে। 3 তিনি বলছে কি, তিনি বলছে পক্ষ সময়ের নাম, আমি কিন্তু নাম্বারিং করতেছি, উনি কিন্তু নাম্বারিং নেই, বোঝার সাথে পক্ষ সময়ের নাম। 3 হচ্ছে পক্ষ সময়ের নাম। 4 নম্বর হচ্ছে সংবাদের প্রকৃতি বা অপরাধের ধরন, সংবাদের প্রকৃতি বা অপরাধের ধরন। চতুর্থ চতুর্থ হচ্ছে আপনার চতুর্থ হচ্ছে নাকি পুলিশ অফিসার যদি আসামিকে গ্রেপ্তার করলে যদি গ্রেপ্তার করে থাকে তার বিবরণ দেবে, গ্রেপ্তার করছে কিনা, গ্রেপ্তার আছে কিনা। আর যদি গ্রেপ্তার করার পরে ছেড়ে দেয়, তার মুচলেখা নিয়ে ছেড়ে দেয়, সে বিষয়ে উল্লেখ করবে। এই মুচলেখা জামিনদার সহ নিল না জামিনদার ব্যতীত নিল, সে বিষয়েও উল্লেখ করা লাগবে। তাহলে 173 এক পড়লাম বা 1-এর ক। এবার খ পড়ি, খেয়াল করেন। যেই ব্যক্তি অপরাধ সংগঠন সম্পর্কে প্রথমে সংবাদ দিয়েছে, প্রথমে সংবাদ দিয়েছে সরকার কর্তৃক নির্ধারিত ফরমে গৃহীত ব্যবস্থা কিনেছে সে বিষয়ে অবগত করবে। তার বাংলা হলো কি, যে ব্যক্তি মামলা করছে, যে ব্যক্তি ঘটনায় যে খবর দেয় না, ওই যে 145 ধারায় পড়ছি, অপরাধের সংবাদ দিতে বাধ্য থাকবে। একজন সংবাদ দিছিল, তার কারণে মামলা হয়েছে, ওই সংবাদদাতাকে এই অপরাধের চার্জশিট দিচ্ছে, কি ধরনের কার্যক্রম পুলিশ অফিসার করছে সেই বিষয়টা নির্দিষ্ট ফোরামে তাকে অবগত করবে। একটা দেখবেন আমলযোগ্য অপরাধ 157 দ্বারা পড়ছিলাম, 157 আমলযোগ্য অপরাধ তদন্ত থেকে যখন পুলিশ অফিসার বিরত থাকে, ওই যে ব্যক্তি খবর দিল বা পুলিশ অফিসার কেন তদন্ত করলো না, তার কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই সংবাদদাতাকে বলে নির্দিষ্ট ফোনে বলে দিছিল। ঠিক ওই রকম একটা কথাই, এটার সাথে এটা মিলে না, মানে বোঝার জন্য আমরা আসলে লাইনে আছি কিনা তাই দেখলাম, লাইন ঠিক আছে কিনা, ওই স্মৃতিগুলো পুনরুজ্জীবিত করবেন, এইরকম জাতীয় কথাই, কিন্তু মিল না, বোঝার সাথে বললাম। তাহলে 173-এর 1-এর 2, 173-এর 1-এর 2 কি বলছে, যিনি এই সংবাদ দিছিলেন, যিনি এই ঘটনা সম্পর্কে প্রথমে সংবাদ দিছিলেন, এই তদন্তকারী কর্মকর্তা এই চার্জশিট যে দিলেন, তাহলে তিনি কি ধরনের গৃহীত ব্যবস্থা গ্রহণ করলেন, কি ধরনের কার্যক্রম করছেন, সেই বিষয়ে ওই সংবাদদাতা বা মামলার বাদী যিনি তাকে অবগত করবেন। তাহলে কি সহজ জিনিস না? আবার বলতেছি, না বেশি করলে তার করে জাতি পারবে না, হালকা করে কই। এরপরে 4, 173-এর 4 বলি, মাঝখানে করা পর্ব না, মাঝখানে যখন পিআরবি যাব তখন ওর আলোচনা আছে। 173-এর 4 হচ্ছে আসামি আবেদন করলে, আসামি আবেদন করলে তদন্ত বা বিচার আরম্ভ হইবার পূর্বে, কোনো আসামি যদি আবেদন করে তদন্ত বা বিচার হওয়ার পূর্বে তার নকল সরবরাহ করতে পারবেন, তিনি নকল পাইবেন। তা আসামির যে মামলাটা হলো, এই আসামি তো কি জন্য মামলা আছে, কি করছে, এই চার্জশিটের যে এই নকল উনি কি করবে, তদন্ত বা বিচার শুরু হওয়ার পর্বে, খেয়াল করবেন, আসামির নামে যে চার্জশিট দিয়েছে, এই যে নকলটা পাবে, উনি কিভাবে পাবে, এই নকল উনি কি করবে, আসামি আবেদন করলে এটা বিচার বা তদন্তর পূর্বে
তদন্ত বিচার আরম্ভ হবার পূর্বেই উনি তার নকল পাইবেন। এই নকলটা কিভাবে পাবেন? এই নকল ম্যাজিস্ট্রেট উনাকে ফ্রিতেও দিতে পারে এবং ফি প্রদান করেও দিতে পারে, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার। তাহলে আসামি এই চার্জশিটের নকল যখন কেউ তুলতে গেলে বিচার শুরু হওয়ার পূর্বেই উক্ত ব্যক্তি যদি আবেদন করে, তাহলে ম্যাজিস্ট্রেট ওনাকে ফ্রিতেও দিতে পারে, আবার টাকার বিনিময়েও দিতে পারে। সহজ হলো, সহজ ভাষা হলো বহির ভাষা বাদে, যখন কোনো লোকের নয় মামলা হয়, এই মামলা যে অভিযোগপত্র দেয়, এর নকল কিভাবে পাবে? অনেক সময় নকল আনতে গেলে টাকা দেয়, ওইটা মনে হয় জমা হয় না সরকারি খাতে, জানি না আমি। তাই এই নকল তুলতে গেলে উক্ত ব্যক্তি আবেদন করবে। আবেদন করলে সরকার ফ্রিতে দেয়, ম্যাজিস্ট্রেট ফ্রিতেও দিতে পারে, আবার ফি প্রদান করেও দিতে পারে। তাহলে আবার একবার রিভিশন করে চলে যাও, অল্প করবো। 173 হলো পুলিশ রিপোর্ট দুই প্রকার: চার্জশিট বা অভিযোগপত্র, চূড়ান্ত রিপোর্ট বা ফাইনাল রিপোর্ট। চার্জশিট কখন দেয়? ঘটনা যখন সত্যতা পায় তখন পুলিশ অফিসার চার্জশিট দেয়। আর চূড়ান্ত রিপোর্ট কখন দেয়? ঘটনা তথ্যগত ভুল, আইনগত ভুল, ধারাগত ভুল, 5টা কথা আছে: তথ্যগত ভুল, আইনগত ভুল, ধারাগত ভুল, আমলের অযোগ্য, আরেকটা আমার মনে নাই, যা পরে দেখলে বলবানে। এই 5টা কারণে চার্জশিট দেয়। এই চার্জশিট দেওয়ার সময় চার্জশিটের এই যে অভিযোগপত্র পুলিশ রিপোর্ট দিচ্ছে, প্রথম দুটো মিলে হয় পুলিশ রিপোর্ট। এই পুলিশ রিপোর্টে কি কি থাকে? এই পুলিশ রিপোর্টে কি থাকে? 173 একের কতে বলছে, 173 একের কতে বলছে, পুলিশ অফিসার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যখন এই অভিযোগপত্র বা পুলিশ রিপোর্ট দেবে, ওতে উল্লেখ থাকবে যিনি ক্ষমতাপ্রাপ্ত, এই অপরাধ আমলে নেওয়ার মতো ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, উনার নিকটে প্রেরণ করবে সরকার কর্তৃক নির্দিষ্ট ফরমে প্রেরণ করবে। 3 সরকার কর্তৃক 2 সরকার কর্তৃক নির্দিষ্ট ফরমে। 3 নম্বর বলছে সংবাদের প্রকৃতি, অপরাধের প্রকৃতি। 4 হচ্ছে কি বলছে? 4 হচ্ছে যদি আসামি গ্রেপ্তার করা থাকে তাহলে গ্রেপ্তারের কথা উল্লেখ থাকবে। আসামি যদি গ্রেপ্তারের পর ছেড়ে দেয় তাহলে তাকে কি বলবে? আসামি যে গ্রেপ্তারের পর ছেড়ে দেয় মুসলেকা সহ, তাহলে ও কথা উল্লেখ থাকবে। এই মুসলেকা কি জামিনদার সহ না জামিনদার ব্যতীত, সে কথা উল্লেখ থাকবে। 173 একের খ 173 এর একের খতে কি বলছে? যে অপরাধ সম্পর্কে প্রথমে সংবাদ দিছিল থানাতে বা পুলিশের কাছে, এই সংবাদের সরকার তদন্তকারী কর্মকর্তা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সেই কথা তাকে নির্দিষ্ট ফরমে অবগত করবে। 4 এই আসাম বিচার 173 এর 4 কি বলছে? এই যে যদি যার নামে মামলা রুজু হয়েছে বা এই চার্জশিটের যদি নকল নিতে চায়, যার নামে মামলা হয়, উক্ত ব্যক্তি আদালতে আবেদন করে, তৎবিচার শুরু হওয়ার পূর্বে উনি আবেদন করলে তার আবেদনের বিনিময়ে ম্যাজিস্ট্রেট কি করে? ফ্রিতেও দিতে পারে, ফির বিনিময়েও দিতে পারে। চলে গেলাম 173 শেষ। এখন ভাষ্যর কিছু কথা বলবো না থাক। 200 পিআরবি 173 সাথে পিআরবি হচ্ছে 272 আর 275 হলো চার্জশিট আর 275 হলো চূড়ান্ত রিপোর্ট। আর চার্জশিট দিন পিআরবি পড়বো, সেদিন বলো, তাহলে রেকর্ডিং বড় হয়ে যাবেন, অনেক বড় ধারাগুলো। এইবার চলে যে 174 পর 175 হচ্ছে লেগে অস্বাভাবিক মৃত্যু বা আত্মহত্যা। 175 হলো অস্বাভাবিক মৃত্যু, 174 হলো অস্বাভাবিক মৃত্যু। পুলিশ আত্মহত্যা প্রভৃতি সম্পর্কে অনুসন্ধান করবেন। এর ধারার শিরোনাম হচ্ছে কি? পুলিশ আত্মহত্যা প্রভৃতি সম্পর্কে অনুসন্ধান করবেন। মানুষ সাধারণত 2 ভাবে মৃত্যুবরণ করে। মানুষের মৃত্যু সাধারণত, আপনি হাসপাতালে যারা গেছেন দেখবেন, হাসপাতালে যখন রুগী আসে, যেটা স্বাভাবিক তারা স্বাভাবিক রাখে, আর যার কাটে যায়, ফাটে যায়, পড়ে যায়, আঘাতপ্রাপ্ত হয়, বিষ খায়, তার ওই রুগীর ভর্তির উপরে লেখা থাকে পুলিশ কেস, ওটার উপর দেখবেন পুলিশ কেস লেখা থাকে। তাহলে স্বাভাবিক রোগীর উপর পুলিশ কেস লেখা থাকে না, আর যেটা অস্বাভাবিক সেটা হলে পুলিশ কেস লেখা থাকে। হাসপাতালে যারা চাকরি করছেন, জরুরি বিভাগে যখন ভর্তি হয়, এটা দেখবেন লেখা থাকে পুলিশ কেস। ওই আসামি যদি মারা যায় তখন এই পুলিশের কার্যক্রম শুরু হয়।
আর এখানে আমি 174 ধারায় পাইছি কি পুলিশ আত্মহত্যা প্রভৃতি সম্পর্কে অনুসন্ধান করবেন এবং রিপোর্ট দেবেন। এই আত্মহত্যা কিভাবে? 174 একের ক 174 একের ক 174 একের ক খেয়াল করবেন, যদি কেউ আত্মহত্যা করে, স্বেচ্ছায় আত্মহত্যা করে গলা দড়ি মারা আত্মহত্যা, নিজে নিজে মারা যায়, গুলি করে মারা যেতে পারে। আত্মহত্যা সবাই বোঝেন, গুলি করা বা গলায় ফাঁস নিয়ে নিজে নিজে মারা যায়, এটাকে আত্মহত্যা বলে। যদি কেউ আত্মহত্যা করে 174 হচ্ছে আত্মহত্যা। দুই বলছে কোনো অপরাধ অপর কোনো ব্যক্তি, দুই দুই বা খ বলতেছে কি অপর কোনো ব্যক্তি, কোনো প্রাণী, অপর কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো যন্ত্র বা দুর্ঘটনার ফলে মারা গেলে, তাহলে কোনো ব্যক্তির দ্বারা, কোনো প্রাণীর দ্বারা, কোনো বস্তুর দ্বারা, কোনো দুর্ঘটনায় মারা গেলে। দুই কি বলছে? প্রথমে কতে বলছে আত্মহত্যা করলে, আর খতে বলছে হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা, একজন অপরজনকে যে মেরে ফেলায়, কোনো ব্যক্তির দ্বারা, কোনো প্রাণী দ্বারা, কোনো বস্তু দ্বারা বা দুর্ঘটনার ফলে মারা গেলে। এইগুলো দুইটে। এবার 3 নাম্বার কোনো ব্যক্তি মারা গেছে, উক্ত ব্যক্তির মৃত্যু আমাদের দেখে সন্দেহ মনে হয়, বা এই ব্যক্তির মৃত্যুতে কোনো ব্যক্তির কোনো অসৎ উদ্দেশ্য আছে বলে পুলিশের নিকট সন্দেহ হয়। এই 3 প্রকারের। তাহলে আত্মহত্যা হলে 3 ভাবে হয়েছে। আত্মহত্যা কিভাবে করছে? 3 প্রকার আছে। অসময় পুলিশ যে আত্মহত্যার সম্পর্কে রিপোর্ট দিতে গেছে, এইটা সাধারণত 3 প্রকার হয়েছে। প্রথমে যদি কেউ আত্মহত্যা করে, এই আত্মহত্যা গলায় ধরে হতে পারে, গুলি খাওয়া মারা যেতে পারে, নিজেকে যে হত্যা করে, এটাকে আত্মহত্যা বলে। দুই, এক ব্যক্তি অপর ব্যক্তি দ্বারা, কোনো প্রাণীর দ্বারা, কোনো বস্তু দ্বারা, কোনো যন্ত্র দ্বারা বা কোনো দুর্ঘটনার ফলে যদি মারা যায়, এটা খ। আর গ আছে মৃত্যুটা আছে এরূপ পরিস্থিতি মারা গেছে যার ফলে যুক্তিসঙ্গত হইতে পারে বা সন্দেহ হইতে পারে। অনেক সময় দেখেন মারা যায়, ঘরের ভিতর বোঝা যাচ্ছে না কিভাবে, কিন্তু মৃত্যুটা রহস্যজনক, কোনো ব্যক্তির উপস্থিতি আছে, কোনো সমস্যা আছে। এই ধরনের যখন মৃত্যু সংঘটন হয়ে গেল, তখন পুলিশ কি কার্যক্রম করে, আসেন নিচে সামনে যাই। তাহলে 174 দ্বারা শিরোনাম আপনারা যেভাবে পড়েন, পুলিশ আত্মহত্যা বা সুরতাল যেভাবে পড়েন পড়ে নেন। শিরোনাম আপনি আপনার ভাষায় পড়বেন, আর ভিতরের কথাগুলো আমি বলতে থাকি, আপনারা শোনেন। তাহলে যখন মারা যাবে, এই মৃত্যুর সম্পর্কে পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। পুলিশ অফিসার কাকে? ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। কোন ম্যাজিস্ট্রেটকে? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করে। কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট? নিকটতম যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন। তাহলে পুলিশ অফিসার এই ঘটনা সম্পর্কে কাকে অবহিত করেন? ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। কোন ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন? নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাকে এটা নিকটতম যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকেন তাকে, দূরবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে করার দরকার নাই, নিকটতম বা যার দায়িত্বপ্রাপ্ত তিনি তার নিকটই করবেন। এই যে মৃত্যু ব্যক্তির নিকট এখন পুলিশ অফিসার গেল সুরতাল করার জন্য। এখন কি করলাম আমরা? সুরতাল করার জন্য পুলিশ অফিসার আসামির মৃত্যু লাশের কাছে গেলাম। খেয়াল করেন, সরাসরি আমরা সবাই মৃত্যু লাশের কাছে যাই। যাওয়ার পরে আমাদের কার্যক্রম কি? স্থানীয় 2 বা ততোধিক সাক্ষী তলব করে। স্থানীয় প্রথমে ম্যাজিস্ট্রেটকে জানাইছে, ওটা ব্যাখ্যা আমলযোগ্য পরে কই। স্থানীয় 2 বা ততোধিক সাক্ষীকে তলব করছে। এটা লিখিত আদেশ দিয়েছে, এটা লিখিত আদেশের মাধ্যমে তলব করছে। এটা লিখিত আদেশের মধ্যে পুলিশ অফিসার কি করছে? লিখিত আদেশের মাধ্যমে তলব করছে। মৃত্যু ব্যক্তির দেহে যে ক্ষত বা আঘাতের চিহ্ন, ভাঙা, মুচকানো, দাঁত ভাঙানো, আঁচড়ানো, যাই থাকুক, তার বিস্তারিত বিবরণ লাগবে। সুরতালটা পরেই করতেছে, আগে একটু ভিতরের অংশ বলে নেই, এমসিকিউ আসবেন, মনে থাকবেন। তাহলে কি বললাম? এই যে পুলিশ আত্মহত্যা প্রভৃতি সম্পর্কে রিপোর্ট করে দেখেছি, আমাদের এই ধরনের সুরতাল করতে যে 174 বা এই রিপোর্ট করতে গেলাম, আমরা একটা কাগজ নিয়ে যাই। একজন মারা গেলে 1 কাগজ, 2 জন মারা গেলে 2টে, 3 জন মারা গেলে 3টে নিয়ে যাবেন। এটা আমাদের টেনশন করার কিছু নাই, যে মারা গেছে সেই জানে, তার পরিবার জানে। আপনার নিয়ে যাওয়ার দরকার কাগজ। এই কাগজ নিয়ে কি করবেন? প্রথমে তো সংবাদ ম্যাজিস্ট্রেটকে দেশেনি, চলে গেছে। এরপর আমাদের কাজ
দুই বা ততোধিক সাক্ষী, স্থানীয় দুই বা ততোধিক সাক্ষীকে তলব করা, স্থানীয় দুই বা ততোধিক সাক্ষীকে তলব করা, স্থানীয় দুই বা ততোধিক সাক্ষীকে তলব করা। তারপরে কি মৃত্যুদেহের ক্ষত, মৃত্যুদেহটা যে ক্ষত আছে সেই ক্ষত, মূল কথা হচ্ছে পাত থেকে মাথা পর্যন্ত, পাত থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে পা পর্যন্ত তার দেহে যে ক্ষত, মৃত্যু ব্যক্তির দেহে যে ক্ষত, ভাঙানো মস্কানো, ভাঙানো মস্কানো, ভাঙানো মস্কানো বা আশ্রায়া যাওয়ার দাগ, আশ্রয়ের দাগ মানে যে আঁচড় দেওয়ার দাগ, আশ্রানোর দাগ বা আঁচড় দেওয়ার দাগ, যা যে ধরনের দেখা যায়, দৃশ্যমান যেটা দেখা যায় সেই কথাতেই এই শ্রোতাল বিষয়ে লিপিবদ্ধ করতে হয়, সেই বিষয়টাই শ্রোতাল বিষয়ে লিপিবদ্ধ করবেন, সেই বিষয়ে শ্রোতাল। তবে শর্ত থাকে যে, তবে শর্ত থাকে, তবে শর্ত থাকে, তবে শর্ত থাকে কি, এই সুরতাল রিপোর্ট করার কারণ, সুরতাল রিপোর্ট যে আমরা করবে পুলিশ অফিসার, প্রথমে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিছিলাম, এই সুরতাল রিপোর্ট করার সময় যদি কোনো শত্রুর তৎপরতায় মারা যায়, এই সুরতাল রিপোর্ট করার সময় যদি কোনো শত্রুতার তৎপরতায় মারা যায়, তাহলে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়ার দরকার নাই। কারণ ম্যাজিস্ট্রেট আমরা যদি উপস্থিতি পাই, যদি এই সুরতাল করার সময় যদি শত্রুতার তৎপরতা, শত্রুতা কোনো শত্রুতার কারণে মারা গেছে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের সংবাদ দেওয়ার দরকার নাই। আমরা যখন আমলযোগ্য অপরাধ তদন্তর পদ্ধতি পড়ছিলাম 156(2), খেয়াল করবেন 156(2), যখন তার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার বিচারিক এলাকায় যেমন বিচার করার ক্ষমতা রাখে, ঠিকই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা তদন্তকারী কর্মকর্তা ম্যাজিস্ট্রেট বা আদালতের অনুমতি ছাড়াই তিনি তার 31 দিন এলাকার মধ্যে তদন্ত কার্যক্রম করতে পারেন। ঠিক এই কাজটা সে একই কাজ করতেছে সুরতাল করার সময়। যদি এই কোনো ব্যক্তির উপস্থিতি মারা যায় বা শত্রু তৎপরতায় মারা যায়, পুলিশ অফিসার যখন অনুমান করতে পারে, বুঝতে পারে, তখন ম্যাজিস্ট্রেটের নিকট থেকে কোনো প্রকার সংবাদ দেওয়ার দরকার হয় না, তিনি তার কার্যক্রম তার নিজ গতিতেই করবেন। তাহলে প্রথমে আমরা কি বললাম, পুলিশ আত্মহত্যা বা সুরতাল, সুরতাল করেই পড়ি, তাহলে সহজ হয়, সবাই তো ওইটাই মনে করি। 174-এর সুরতাল, সুরতাল কাকে করব, স্বাভাবিক মৃত্যু হলে সুরতাল করা যায় না, স্বাভাবিক মৃত্যু হলে সুরতাল করা, মৃত্যু সাধারণত দুই প্রকার হয়, মৃত্যু একটা স্বাভাবিক, একটা অস্বাভাবিক। হাসপাতালে দুই ধরনের রোগী ভর্তি হয়, একটা হলো স্বাভাবিক রোগী, একটা হলো পুলিশ কেস। পুলিশ কেস হচ্ছে কিরকম, ভাঙা, যদি আপনি গাছের থেকে পড়ে যায়, ভেঙে গেছে, ওই লোকটা ভর্তি হলো পুলিশ কেস, মারামারিতে পুলিশ কেস, পানিতে পড়লে পুলিশ কেস, বিষ খেয়া বলে পুলিশ কেস, দুর্ঘটনায় পড়লে পুলিশ কেস, যা কিছু হোক স্বাভাবিক রোগের বাইরে, স্বাভাবিক রোগের বাইরে যখনই কোনো ব্যক্তি পুলিশ হাসপাতাল, সরকার হাসপাতালে ভর্তি হবেন, তার ওখানে পুলিশ কেস লেখা থাকে, সহজ হিসাব। তাহলে আমরা থানায় জানছিলাম কয় প্রকার মামলা হয়, এক প্রকার মামলা হয়, কোর্টে হয় দুই প্রকার, আর মানুষ মারা যায় দুই ভাবে, একটা হচ্ছে লেগে একটা হয় স্বাভাবিক মৃত্যু, একটা হয় অস্বাভাবিক মৃত্যু বা পুলিশ কেস যেটা লেখা থাকে। এই মারা যায় কিভাবে, যদি 174-174-এর কথা হচ্ছে কি, 174-এর ক হচ্ছে আত্মহত্যা করলে, 174-এর ক হচ্ছে আত্মহত্যা করলে, 174-এর 2 হচ্ছে কোনো ব্যক্তির দ্বারা মারা গেলে, কোনো ব্যক্তির দ্বারা মারা গেলে, কোনো প্রাণী, কোনো যন্ত্র বা দুর্ঘটনার ফলে মারা গেলে। 3, এরূপ পরিস্থিতি মারা গেছে, মারা যাওয়ার ফলে কোনো ব্যক্তির উপস্থিতি টের পাওয়া যাচ্ছে, এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির পুলিশ অফিসার সুরতাল করবেন। সুরতাল কিভাবে করবেন, দুই বা ততোধিক সাক্ষী, স্থানীয় দুই বা ততোধিক সাক্ষী রাখবেন, স্থানীয় দুই বা ততোধিক সাক্ষী রাখবেন, পাত থেকে মাথা বা মাথা থেকে পা, আপনারা যেভাবে মনে করে লেখেন লিখবেন। তার শরীরের মধ্যে দাগ, ক্ষত, ভাঙানো, আঁচড়ানো যে দাগগুলো আছে সেগুলো তার লিপিবদ্ধ করবেন। আর এই মৃত্যু যে এই সুরতাল করার সময় যদি কোনো শত্রুর তৎপরতায় মারা যায়, এই সুরতাল করার সময় যদি কোনো শত্রুর তৎপরতায় মারা যায়, তাহলে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেওয়ার দরকার নাই, তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত কার্যক্রম তিনি বা সুরতাল কার্যক্রম তিনি চালিয়ে যাবেন, এখানে ম্যাজিস্ট্রেট সংবাদ দেওয়ার কোনো দরকার হয় না। আর যদি সেরকম না হয়, মানে সামান্য প্রকৃতির হয়, তাহলে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে হয়। এরপরে আসেন 174-2, 174-2, 174-2 কি বলছে, পুলিশ পুলিশ অফিসার উপস্থিত ব্যক্তিগণ, পুলিশ অফিসার উপস্থিত ব্যক্তিগণ বা তদন্ত যে সুরতাল রিপোর্ট করতেছে, ওই পুলিশ অফিসার বা উপস্থিত ব্যক্তিগণ, এই পুলিশ অফিসার যে রিপোর্ট করলো, পুলিশ অফিসার যে বিষয়ে লিখলো, কোথায় ভাঙা, কোথায় মস্কানো, কিভাবে তার জীব বাড়াচ্ছিল বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাগছে, উপস্থিত ব্যক্তিগণ, পুলিশ অফিসার, উপস্থিত পুলিশ এবং পুলিশ অফিসার উপস্থিত ব্যক্তিগণের সাথে যদি পুলিশ অফিসারের কথায় মিলে যায়, উপস্থিত ব্যক্তিগণ ও পুলিশ অফিসার মিলে যায়, তাহলে তারা স্বাক্ষর করবেন
তারা ওই শ্রোতালে স্বাক্ষর করবেন। তাহলে আছে 174-এর 2, 174-এর 2, 174-এর 3। এই যে ব্যক্তি 174-এর 3, 174-এর 3 বলছে যে ব্যক্তি মারা গেছে এই মৃত্যু ব্যক্তি নিয়ে পুলিশের সন্দেহ হলে একে কি করবে, মর্গে প্রেরণ করবে, এর পোস্টমর্টম করানো হয়। তাহলে পুলিশ অফিসার যখন পুলিশ অফিসার যখন দেখছে এই মৃত্যু ব্যক্তি নিয়ে কোনো সন্দেহ বা কোনো অভিযোগ আসে বা কোনো শত্রু বা কোনো তৎপরতা মারা গেছে বলে তিনি অনুমান করতে পারেন, তখন তিনি পুলিশ অফিসার কি করবেন, এটা পরীক্ষা করার জন্য সিভিল সার্জন তিনি পোস্টমর্টম করার জন্য কোথায় পাঠাবেন, সিভিল সার্জনের কাছে পাঠাবেন। মেডিকেল সিভিল সার্জন বা সরকার কর্তৃক যিনি ক্ষমতাপ্রাপ্ত এই বিষয়ে, যিনি সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত তার নিকট পাঠাবেন। সাধারণত সিভিল সার্জন বা মেডিকেল, যে মেডিকেল কলেজ বা যে মেডিকেল হাসপাতাল সরকার কর্তৃক অনুমোদন প্রাপ্ত বা সিভিল সার্জন, মনে রাখবেন সিভিল 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 সার্জন বা সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত এরকম ব্যক্তির নিকট সিভিল সার্জন বা সরকার কর্তৃক অনুমতি পেতে এমন স্থানে পাঠাবেন পোস্টমর্টম করার জন্য। এই পোস্টমর্টম করার জন্য পাঠাতে গেলে কি করা লাগবে, যদি অনেক দূরবর্তিত হয়, যা পোস্টমর্টম করার জন্য পাঠানো হয়েছিল সে তার ফলপ্রসূ হবে না, বা এমন লাশের এমন অবস্থা, মৃত্যু ব্যক্তির এমন অবস্থা পচে গলে যাবে, বা এমন এমন কিছু এমন অবস্থা যা পরীক্ষা করলে ভালো কোনো কিছু পাওয়া যাবে না, সেক্ষেত্রে তিনি অবস্থান বুঝে ব্যবস্থা নেবে, অবস্থা বুঝে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এই ব্যবস্থা গ্রহণ করবেন কিনা, যিনি শ্রোতাল প্রতিবেদন করতেছেন উক্ত ব্যক্তি। এইটা পিআরবিতে আছে, পিআরবিতে 299, 300, 301, 2, 3 অনেকগুলো আলোচনা যেদিন পিআরবি করবো সেদিন বলবো। এখন 30 মিনিট হয়ে গেছে রেকর্ড, আর 10 মিনিট বলি, বেশি বলি পরে অনেকে শুনবে না, ভালো লাগবে না। শ্রোতা, তারপর আবার বলি 174 হলে শ্রোতাল রিপোর্ট। শ্রোতাল রিপোর্ট কারে করা হয়, অস্বাভাবিক মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু কিরকম, কেউ যদি আত্মহত্যা করে, কেউ যদি আত্মহত্যা করে, কেউ যদি আত্মহত্যা করে। 2, কোনো ব্যক্তি যদি কোনো অপর কোনো ব্যক্তি দ্বারা অপর কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো প্রাণী বা দুর্ঘটনা, অপর কোনো ব্যক্তি, কোনো প্রাণী, কোনো বস্তু, কোনো দুর্ঘটনা, অপর কোনো ব্যক্তি, কোনো বস্তু, প্রাণী বা দুর্ঘটনার ফলে মারা গেলে। 3, 3, 3 বা গ, 3 বা গ, এরকম করে লেখা লাগবে না আপনার, আমি বলতেছি একটু যাতে ডেমো দিচ্ছি, এটা আর অনেকে দেখবেন তো। তিনি কি বলছে, যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি মারা গেছে, যে ব্যক্তি মারা গেছে উক্ত ব্যক্তির মৃত্যুতে সন্দেহ পোষণ হয়, উক্ত ব্যক্তির মৃত্যুতে সন্দেহ মনে হয়, যদিও কিছু দেখা যাচ্ছে না, দৃশ্যমান কিছু বোঝা যায় না, কিন্তু সন্দেহ হয় বা কোনো ব্যক্তির উপস্থিতিতে এই লোকটা মারা গেছে, সেই ক্ষেত্রে পুলিশ অফিসার শ্রোতাল কার্যক্রম পরিচালনা করে। কিরকম করে, স্থানে 2 বা ততোধিক ব্যক্তির সাক্ষী তলব করে, স্থানে 2 বা ততোধিক ব্যক্তির সাক্ষ্য তলব করে, পা থেকে মাথা পর্যন্ত বা মাথা থেকে পা পর্যন্ত তার শরীরে যে ক্ষত, ভাঙা, মুচড়ানো, আঁচড়ানো দাগ থাকে তার বিষয়ে লিপিবদ্ধ করে। এবং 2 কি বলছে, 174-এর 2 কি বলছে, 174-এর 2 বলছে উক্ত পুলিশ অফিসার উপস্থিত ব্যক্তিগণ, উক্ত পুলিশ অফিসার উপস্থিত ব্যক্তিগণ তাদের মধ্যে যারা রিপোর্ট সম্পর্কে একমত, পুলিশ অফিসার যে রিপোর্ট করছে, এই জায়গা কাট আপ, এই জায়গা ছিঁড়া, এই জায়গা আঁচড়ানো, জিভে বাড়ানো, তারপরে পেট ফোলা, যেভাবে যা লাগছে, উক্ত পুলিশ অফিসার বা যে উপস্থিত জনগণ ওই পুলিশ অফিসারের লিখিত সাথে ঘটনার সাথে যখন তারা একমত পোষণ করবে, তখন তারা কি করবে, শ্রোতাল যা একমত পোষণ করে তাহলে ওটা স্বাক্ষর দেবেন, ওরা কি করবেন, স্বাক্ষর প্রদান করবেন। এখন 3, 174-এর 3 কি বলছে, 174-এর 3 বলছে পুলিশ অফিসার যখন দেখলেন কোনো ব্যক্তির উপস্থিতি বা সন্দেহ হয়, পুলিশ অফিসারের কাছে যখন সন্দেহ হয়, তখন ওই লাশটা কি করে, মর্গে প্রেরণ করতে হবে, পোস্টমর্টম, মর্গ বলতে পোস্টমর্টম। এই পোস্টমর্টম কার কাছে প্রেরণ করবে, সিভিল সার্জন, জেলার সিভিল সার্জন, জেলার সিভিল সার্জন বা সরকার কর্তৃক ক্ষমতা প্রাপ্ত বা সরকার যাকে এই সরকার কর্তৃক যাকে যোগ্যতা মনে করছে। অনেক সময় অনেক হাসপাতালে করে, যেমন সদর হাসপাতালে করে, বা সদর হাসপাতালে 250 বেড আছে, এরকম সিভিল সার্জন বলতে সদর হাসপাতালে 250 বেড গুলো হয়। এই পোস্টমর্টম সরকার যেখানে যোগ্যতা মনে করে সেই স্থানে, তাহলে 2 জায়গায়, এক হলো সিভিল সার্জন আর সরকার যেন যোগ্যতা মনে করে উক্ত স্থানে ওই তদন্তকারী কর্মকর্তা বা শ্রোতাল রিপোর্টকারী অফিসার
প্রেরণ করবেন। এই প্রেরণ করার সময় যদি আবহাওয়ার অবস্থা খারাপ হয়, দুর্বর্তিত হয়, আবহাওয়ার অবস্থা খারাপ হয়, দুর্বর্তিত এলাকা হয়, যা ওই পোস্টমর্টম করা লাভজনক না হয়, সেক্ষেত্রে উনি তার অবস্থান অনুসারে ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি তার ইচ্ছা মতো তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। ৫, ১৭৪ সুরতালের ৫ সুরতাল তদন্ত পরিচালনার জন্য ক্ষমতা সম্পূর্ণ সুরতাল রিপোর্ট তদন্ত করিবার জন্য ক্ষমতা সম্পূর্ণ ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট কারা? এইটা হচ্ছে যদি সুরতাল কিন্তু ম্যাজিস্ট্রেটও করে, ম্যাজিস্ট্রেট করে না, পুলিশ হেফাজতে যদি মারা যায় সেটা বলি এই কারা করবেন? এটা জেলা ম্যাজিস্ট্রেট করবেন। আর যদি জেলা ম্যাজিস্ট্রেট না করেন, সেক্ষেত্রে কিরা করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিচে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট করবেন। এইখানে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে না। যে তাহলে সুরতাল রিপোর্ট কারা করেন? জেলা ম্যাজিস্ট্রেট করেন, বা তার অধীনস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট করেন। জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। যে সুরতাল রিপোর্ট কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে না। আর এই সুরতাল রিপোর্ট সাধারণত এই যদি পিআর বিরুদ্ধে যদি দেরি আসবেন, তাও একটু বলে ফেলা যায় মনের কথা। যদি পুলিশ হেফাজতে মারা যায়, তাহলে সুরতাল রিপোর্ট ম্যাজিস্ট্রেট করবে। ম্যাজিস্ট্রেট সাথে যদি পুলিশ অফিসার সুরতাল করে, পুলিশ অফিসার সুরতাল করে, ম্যাজিস্ট্রেট সুরতাল করে। আর সেক্ষেত্রে বলে এটা যখন পিআরবি 299 আর 300 বলবো, সেদিন আরো ব্যাপক থেকে ব্যাপক, একদিন বেশি আলোচনা করলে 35 মিনিট চলে গেছে। এরপরে চলে গেল হচ্ছে 175। এবার হলো 176 হচ্ছে কি ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি। ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ সম্পর্কে ইনকোয়ারি করবেন। এটা ধ্যানে এসে গেছে, পিআরবির কথা বলা লাগে না। ম্যাজিস্ট্রেট কর্তৃক ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ভুল করছে, 175 হবে, ভুল করছে। 175 174 করার পরে 175 হলো সাক্ষী তলব। আমরা যেটা বলি পুলিশ অফিসার সাক্ষী তলব করবে। কিসের সাক্ষী তলব করবে? এই যে 174 দ্বারা যে মারা গেল, 174 দ্বারা অস্বাভাবিক মৃত্যু হলো, 174 যে অস্বাভাবিক মৃত্যু হলো, এই মৃত্যু যে সুরতাল করার জন্য পুলিশ অফিসার সাক্ষী তলব করবে। এই সুরতাল সাক্ষী দেওয়ার ক্ষমতা, তাহলে পুলিশ অফিসার 4 জায়গা পাইছি। পুলিশ এটা শেষ হয়ে যাচ্ছে, মনে করেন, আবার রিভিশন করেন। পুলিশ অফিসার এই 4 জায়গা এই সুরতাল রিপোর্টটা তলব করছিল। প্রথম করছিল কত ধারায়? 94। খেয়াল করেন, ফৌজদারি কার্যবিধি আইনের 94 ধারায় কোনো বস্তু দ্রব্যের জন্য কোনো ব্যক্তিকে আহ্বান ওই বস্তু নিয়ে আসার জন্য তলব করছিল। 103 বলছিল জব্দ তালিকা করার সময় বা তল্লাশি কার্যক্রমের সময় 2 জন সাক্ষী তলব করছিল পুলিশ অফিসার। 161 পুলিশ অফিসার সাক্ষী তলব করছিল কি জন্য? যিনি ঘটনা সম্পর্কে অবগত বা জানেন। আর এখন পেলাম 175 পুলিশ অফিসার সাক্ষী তলব করতেছে সমনের মারফতে। কিভাবে করতেছে? 174 এর কারণে করতেছে। 174 যে মারা গেছে, তাহলে 174 এর কারণে পুলিশ অফিসার সাক্ষী তলব করবে। 2 বা ততোধিক ব্যক্তিকে পুলিশ অফিসার এই সুরতাল করার জন্য তলব করবে। এই তলবটা হবে লিখিত আদেশের মাধ্যমে। এই তলব করবে লিখিত আদেশের মাধ্যমে। এই কাকে তলব করবে? মামলার তথ্য, মামলার তথ্য সম্পর্কে যিনি অবগত আছেন, এই যে লিখিত আদেশের মাধ্যমে তলব করবে। আস্তে করে বলতে চাল ঘন হয়ে যাচ্ছে। তাহলে 175 বলছে কি পুলিশ অফিসার 175 বলছে পুলিশ অফিসার সাক্ষী তলব করবে। সাক্ষী কেন তলব করবে? 174 দ্বারা যে সুরতাল করব না, ওই জন্য আমরা তলব করব। কিভাবে তলব করব? স্থানীয় 2 বা ততোধিক ব্যক্তিকে তলব করব, যিনি এই ঘটনা সম্পর্কে অবগত আছেন বা মামলা সম্পর্কে অবগত আছেন, এমন ব্যক্তিকে তলব করব। কিভাবে তলব করব? লিখিত আদেশের মাধ্যমে তলব করব। কিভাবে তলব করব? লিখিত আদেশের মাধ্যমে। বাস্তবে যাই দেন, ওইটা বললে কিন্তু পড়ালে হবে না। আইনি যা আছে তাই বলবো। বাস্তবে ওটা বললি আপনার এমসিকিউ কাটা, আমরা রিটেনে পাস করতে পারবো না। বইতে যা আছে তাই। এরপরে কি করছে? ওই পুলিশ অফিসার তলব করার পরে কি করছে? সাক্ষীদের প্রশ্ন করছে। ওই পুলিশ অফিসার যখন এই যে সাক্ষীটা ডাকলেন, ঘটনা সম্পর্কে জানে, তারপরে ওটা আসলো, লিখিত আদেশে আসলো। আসার পরে মনে করেন ওই যে 161 বলছিলেন সাক্ষী কেন এসে বলতেছে, সাক্ষীকে প্রশ্ন করছে। এই সাক্ষীকে প্রশ্ন করলে এই সাক্ষী প্রশ্নের উত্তর দিতে বাধ্য। প্রশ্নের উত্তর কিন্তু এমন কোন প্রশ্নের উত্তর দেবে না যিনি ফৌজদারি অপরাধী হয়, তার অর্থদণ্ড হয়, জরিমানা হয়, এমন জাতীয় কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়।
এই কথা ৭৪ পড়ছিলাম, ৬১ দিকে পড়ছিলাম, আবার এখানেও বললাম। খালি পাইছেন জেনারেল ডেইলি ১৫৪ ৫৫ ৩৭৭ আর কত ৩৭৭ আর পুলিশ আইন ৪৪। এটা পড়বেন না, জেনারেল ডায়েরি পড়তে পড়তে মাথা নষ্ট করবেন না। ওই যে বহুত ধারা, সুন্দর সুন্দর ধারা আছে, সেগুলো পড়বেন, খুব মজাদার। তারপরে ১৭৫ ধারা জারি ছাড়া দিবেন, জানছিলেন কি? পুলিশ অফিসার সাক্ষী তলব করে। এই ভিতরে কথাগুলো কত সুন্দর না? তাহলে সাক্ষী কি জন্য তলব করে? ১৭৪ শ্রোতাল করার জন্য। স্থানীয় ২ বা ততোধিক ব্যক্তির তলব করছে, যিনি ঘটনা সম্পর্কে অবগত আছেন তাকে তলব করছে, লিখিত আদেশের মাধ্যমে তলব করছে, পুলিশ অফিসার তাকে প্রশ্ন করছে, তিনি প্রশ্নের উত্তর দিয়ে তারা বাধ্য। কিন্তু এমন কোন প্রশ্ন করছে যে প্রশ্নের উত্তর দিয়ে তারা বাধ্য না। যারা ফৌজদারি অপরাধে অপরাধী হবে, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, জেল জরিমানা হতে পারে। ডাকার বেশি করে না, মুখ লেগে যাচ্ছে। এবার ১৭৬ হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান করা। ম্যাজিস্ট্রেট কর্তৃক মৃত্যুর কারণ অনুসন্ধান করা, এটা অল্প করে কব, মুখ লেগেছে। ১৭৬ কি বলছে? পুলিশ হেফাজতে বা এই যে ইসির হেফাজতে, আর্মি মাঠে নামছে না, আর্মি সরকারি হেফাজতে মানুষ মারা যায়, ধরে নেন খালি পুলিশ না, এরকম যে পুলিশ হেফাজতে লেখা আছে, পুলিশ হেফাজতে পড়েন, ওই হেফাজতে যদি মারা যায়, পুলিশ হেফাজতে পড়ি, পুলিশ হেফাজতে যদি আসামি মারা যায়, তখন কি করবে? পুলিশ হেফাজতে যদি কখন আসামি মারা যায়, তখন ম্যাজিস্ট্রেটের সুরতাল রিপোর্ট করবে। এই ম্যাজিস্ট্রেটের সাথে সাথে পুলিশ অফিসারই করবে, পুলিশ অফিসার করবে, ম্যাজিস্ট্রেটও করবে এই সুরতাল রিপোর্ট। এছাড়াও এ যদি ১৭৬ কি বলছে? ১৭৬ বলছে, যদি ম্যাজিস্ট্রেট মামলা তদন্ত করে বা ম্যাজিস্ট্রেট অনুসন্ধান পরিচালনা করে, বা কেউ লিখিত অভিযোগ করছে, একজন লোকের জানাজা সম্পূর্ণ হয়ে গেছে, মাটি দিয়ে ফেলাইছে, কিন্তু তার নামে কোনো অভিযোগ দায়ের হয়েছে না, তিনি সত্য কোনো কারণে মারা গেছে, কাউকে মেরে ফেলাইছে, সেই ক্ষেত্রে এই ম্যাজিস্ট্রেট কিন্তু কবর থেকে লাশ উত্তোলন করে। ১৭৬ কবর থেকে লাশ উত্তোলন করে, তদন্ত করার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকে। আজকে এই পর্যন্তই, আর পড়বো না।